দেখুন, সম্পদ, অর্থকড়ি, চেক, জমি এই বিষয়গুলো, স্থাবর অস্থাবর সম্পদ, এগুলোতে বিচারের ক্ষেত্রে বিচার তামাদি হয়ে যায়। যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি নোটিশ না করেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি ন্যায় বিচার না চান, পরে আর চাইতে পারবেন না, তামাদি হয়ে যায়। কিন্তু আপনার হলো ফৌজদারি অপরাধ, হত্যা, খুন, আপনি যদি আপনি বিভিন্ন কারণে বিচার না চাইতে পারেন বা আপনার সুযোগ না থাকতে পারে, কিন্তু কখনো যদি আপনার সুযোগ তৈরি হয় তাহলে আপনি বিচার চেয়ে বিচার করতে পারবেন। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার যে বিষয়টি, এই বিষয়টি আপাতত তামাদি মনে হলেও এটা কোনো একটা সময় এই এই এস্টাবলিশমেন্টের এগেনস্টে কোনো এস্টাবলিশমেন্ট ক্ষমতায় আসলে তখন ক্ষতিগ্রস্ত পুলিশ পরিবাররা তার বিচার চাইতে পারে। তবে আমি একটা কথা বলছি, জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার তো একটা ইস্যু। আচ্ছা, সাধারণ মানুষ যাদেরকে মারা হয়েছে তাদের হত্যার বিচারও কি হচ্ছে? আমি বলতে চাচ্ছি, কার বিচার করবেন, কার গলায় দড়ি দিবেন, কাকে দিবেন? আমি খুবই স্পেসিফিক যারা গ্রেপ্তার আছে, যেমন এখানে আমাদের বাকের ভাই গ্রেপ্তার আছে, তাই না? কিসের জন্য? আওয়ামী লীগ করতে, আসাদুজ্জামান, হ্যাঁ, বাকের ভাই আমরা বলি। তার তো একবার ফাঁসি হয়েছিল অনেক আগে, হ্যাঁ, সেটা সেই সময় বেগম জিয়া ফোন দিয়ে অনুরোধ করছিলেন পরিচালককে, হুমায়ুন আহমেদকে, যে তারে ফাঁসি দিও না। তখন তো এই নাটক নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন ছিল। এখন বলেন, আওয়ামী লীগ করার কারণে জুলাই গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য বাকের ভাইকে ফাঁসি দিয়ে দিবেন আপনি নাকি? আমি বলতেছি, কাকে, ব্যারিস্টার সুমনকে ফাঁসি দিবেন? অথবা এরকম কাকে কাকে ধরে কি কি বিচার করবেন? একটা আন্দোলন কেন্দ্রিক যেই ক্যাওয়াটিক সিচুয়েশন হয়, এই সময় পক্ষে বিপক্ষে কারো ওইভাবে বিচারের সম্মুখীন আনা যায় না, কঠিন। এখানে দেখেন যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোতে 180 জন, 150 জন, 200 জনকে নামে, 400 জন নামে মামলা দেওয়া হয়েছে। এই মামলার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? যেই ব্যক্তির গুলিতে নিহত হয়েছে সেই ব্যক্তির নাম বাদে দুনিয়ার সবার নাম এখানে ঢোকানো হয়েছে, তারা কি বিচারটা করবেন কিভাবে? তাহলে জনগণকে এত ব্যাপক 1400 মানুষকে মারা হয়েছে, সেটার বিচারই আপনি করতে পারতেছেন না। সেখানে 30-40 জন মানুষের বিচারটা আপনি কিভাবে? 95% মামলা হচ্ছে ভুয়া। হ্যাঁ, আমি বলতেছি 30-40 জন মানুষের মামলা কিভাবে করবেন? আমরা যেটা করা যায় আসলে, ধরেন এই জুলাই গণ অভ্যুত্থানে যে মানুষগুলো, ছাত্র জনতা যারা মারা গেছে, আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন না। ঠিক একইভাবে একজন নির্দোষ পুলিশও যদি মারা যায়, যে এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, কোনো একটা থানাতে এই ধরনের হত্যাকাণ্ড ঘটেইনি, মানে একটা থানাতে 5 জন পুলিশকে মারা হয়েছে, সেই থানাতে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, সেই জেলাতে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, তার মানে ওই পুলিশ সদস্যদেরকে উপর আপনার জুলুম করছেন, জুলুম হয়েছে না? তাহলে ওই পুলিশ সদস্যদের হত্যার কারণে, গণ অভ্যুত্থানের কারণে আপনি বিচার করতে না পারেন, কিন্তু সেই পরিবারগুলোকে তো 2 টাকা দিয়ে সান্ত্বনা দিতে পারেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে না? তাদের সন্তানদেরকে দেখতে হবে না? যে তাদের সেই পুলিশ পরিবারকে, আমার বন্ধুর ওয়াইফ, আমার বন্ধু আন্দোলন সংগ্রামে সবার আগে থাকে, আমাদের বন্ধু ছোট ভাই কুমিল্লার আহ্বায়ক জেলা ছিল 2018 কোটা আন্দোলনে, সে পুলিশের চাই হয়েছে। সে খুবই মানে গণতান্ত্রিক একটা মানুষ, খুব সৎ একটা মানুষ। এই গণ অভ্যুত্থানের মধ্যে তাকে তার গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়েছে, তাকে উদ্ধার করতে গেছে আন্দোলনে আরেকজন স্টেক হোল্ডার, তাকেও মারধর করা হয়েছে। এখন বলেন, সে তো স্বৈরাচারের দোষর না, সে আন্দোলন সংগ্রামে একজন মানুষ। তাকে তার যে এত বড় একটা ক্ষতি করলেন, তার গর্ভবতী স্ত্রীকে যে মারধর করলেন, তাকে আপনি কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন? তাই না? তো এরকমভাবে যে সকল পুলিশ সদস্য বিনা কারণে, যে এলাকায় একজন মানুষের হত্যা হয়নি কিন্তু পুলিশ সদস্য খুন হয়েছে, সেই এলাকার সেই পুলিশ সদস্যকে আপনি ড্যামেজ দিবেন না, তার পরিবারকে আপনি সান্ত্বনা দিবেন না, আমি একটু ওই মাসুম ভাইয়ের প্রশ্নটা একটু দিতে চাই। সেটা হচ্ছে, ধরুন এই খলিলুর রহমানের বিষয়টা কিন্তু আসলে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বাভাবিক যে কারোর প্রশ্ন, এবং সবাই কিন্তু খুব চমকে উঠেছিল যে মানে আগের দিন আপনি সরকারের নিরাপত্তা উপদেষ্টা, পরের দিনই সরকারের আপনি পররাষ্ট্র মন্ত্রী, তাই না? এখন এই জায়গাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আগে থেকে এটা মানে একটা বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এটার জন্য আমি মনে করি না যে বিএনপি দায়ী। কারণ হচ্ছে, ধরেন আপনার ধরেন একটা সরকার 3 দিন পরে, 72 ঘন্টা পরে সে ইলেকশন দিচ্ছে, তার আগে সেই চুক্তি কেন করতে হবে, যে চুক্তি আবার তাদের কোর্টে বাতিল হয়ে গেছে, মানে এইটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে শুল্ক নিয়ে। তো সেখানে আপনি করতে হয়েছে, এবং এই জাতীয় জিনিসগুলো, রাষ্ট্রীয় যে G2 যে চুক্তিগুলা, এনডিএ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টগুলো, সেগুলো তো কোনো পার্টির সাথে হয় না, রাষ্ট্রের সাথে হয়, এবং এগুলো বিশাল মেয়াদি চুক্তি হয়। ডক্টর ইউনুস কি মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে খলিলুর রহমানকে বসিয়ে দিয়ে দিলেন? মার্কিন সরকারের প্রতিনিধি আমি এভাবে বলতে চাই না, আমি এভাবে অ্যাড্রেস করতে চাই না, কিন্তু যেহেতু উনি এটা ডিল করেছে পুরাটা, তাই না? তো সুতরাং এখানে যে এনডিএ ক্লোজারগুলো ছিল, সেগুলো নিশ্চয়ই আমাদের 10 বছর, 15 বছর, 20 বছর কোনো চুক্তি ছিল, স্বাভাবিক, কারণ আমাদের বোয়িং 25টা কিনবে বলছে, 25টা তার 1 বছর কিনবে না। তখন এই চুক্তিগুলোতে যেহেতু বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে ভারটা এসেছে, এবং এই জনগণের দায়িত্ব যেহেতু বিএনপির হাতে, এই কারণে বিএনপি
এটা একটা কন্টিনিউশনের জন্য ওনাকে রাখতে বাধ্য হয়েছে, কিন্তু এটা বিএনপি ওনাকে রেখে বিএনপি এই জিনিসগুলো নেগোসিয়েশনের মধ্যে নিতে চায়, কারণ বিএনপি এখন জনগণের ভোটে নির্বাচিত 2/3 ব্রুটাল মেজরিটি তার রয়েছে সংসদে, এই জিনিসগুলো আলোচনা হবে এবং এই জিনিসগুলো সবসময় নেগোসিয়েশনের মাধ্যমে কাটছাট করা পসিবল, করতে হবে, এটা জনগণের জন্যই করতে হয়েছে, এটাকে সে কোনো বাধ্য হয়ে কারো প্রভুত্ব দাসত্ব মিলে হয় না, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। জনাব আসাদুজ্জামান মাসুম, আপনারা তিনজনের কাছে একই প্রশ্ন। বিরোধী দলে জামাত, যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল জামাত, এই দলটি যখন বিরোধী দলে আওয়ামী লীগ বিএনপির আসলে আগামী দিনের রাজনীতি কতটুকু স্বাভাবিক থাকবে কিংবা কতটুকু স্বাভাবিকভাবে রাজনীতি কিংবা সরকার পরিচালনা করতে পারবে? দেখুন, এটা আমাদের সকল রাজনৈতিক দলের ব্যর্থতা। সকল রাজনৈতিক দল, ব্যক্তি, আমাকেও যদি বলেন মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে আমাদের ব্যর্থতা যে হচ্ছে আচ্ছা জামাতকে বিরোধী দলে দেখতে হচ্ছে, কারণ জামাতের রাজনীতি করার কোনো অধিকারই থাকার কথা না। তো সেইটা হয়তো আওয়ামী লীগ তার ফেসিবাদী আচরণের কারণে হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের এক ধরনের এই যে ঘটনা প্রবাহ, তার কারণে হচ্ছে আমাদেরকে এটা আমরা বাধ্য হচ্ছি হচ্ছে এই জঞ্জাল আমাদেরকে হচ্ছে নিতে, যে যা একটা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা রাষ্ট্রের প্রায় ক্ষমতায়, মানে প্রধান কাছাকাছি। ফলে জনগণকে ডিসিশন নিতে হবে আগামীতে। হয়তো এইবার এইটা গণতান্ত্রিক একটা জোয়ারের মধ্য দিয়ে তারা কিছু হচ্ছে ন্যারেটিভ তৈরি করে জনগণের কাছে গিয়েছেন। আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা ওই ন্যারেটিভটাকে হচ্ছে আমরা একটা জিনিস হচ্ছে এন্টি আওয়ামী লীগ ন্যারেটিভ একটা ছিল, সেই যা তারা নিয়ে হচ্ছে গেছেন, কিন্তু এন্টি জামাত ন্যারেটিভটা নিয়ে যদি আমরা সকলে দাঁড়াতে পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশই হবে। জনাব রাকিব আল হাসান, আপনার যদি একটু সংক্ষেপে যদি বলেন, আমি একটু সংক্ষেপে বলি, রাজনীতির আগামী রাজনীতি কতটুকু পরিচ্ছন্ন হবে কিংবা স্বস্তিদায়ক? দেখুন, বিএনপি শুধুমাত্র সরকারি দল না, বিএনপি শুধু পলিটিক্যাল পার্টি না, বিএনপি এখন রাষ্ট্রের মালিকানা। ধরেন বিএনপিকে তো 100% মানুষ ভোট দেয়নি, কিন্তু 100% মানুষের দায়িত্ব তার হাতে, সুতরাং সে তার কাজটা করবে, সে তার প্রথাগত তার রাজনীতির কাজটা করবে, সরকার পরিচালনা করবে, একই সাথে রাষ্ট্রে যারা কেওয়াস করার চেষ্টা করবে, যারা এনার্কি করার চেষ্টা করবে, যারা মফত করার চেষ্টা করবে, সেটাও সে নিয়ন্ত্রণ করবে। সুতরাং বিএনপি মানুষের অধিকার নিয়ে, মানুষের অধিকারটাকে, ম্যান্ডেটটাকে অধিকারে প্রয়োগ করে তার সুষ্ঠু কাজটা সে করে যাবে বলে আমরা বিশ্বাস করি। আগামীতে বিএনপি যদি এর কোনো ট্র্যাকচ্যুত হয়, তখন তাকেও আমরা সমালোচনা করি। মনে রাখেন যে ইমাম নিয়োগ নিয়ে হচ্ছে আপনারা দুই পক্ষে মারামারি করছেন এবং একজন মারা গেছে, এই বিষয়গুলো আপনাদের অন্তর্কন্দল, এগুলো আমরা এইটা দেখতে চাই না যে হচ্ছে আবার একটি মানে সরকার আসে, যে সরকার পুরনো সরকারের সাথে আমি আবার তুলনা করার সময় নিয়ে আসি। সময় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনার 20 বছরের পুরো একটা সিস্টেম ছিল না, এটা আপনি 20 দিনে ঠিক হবে না, এটা টাইম দিতে হবে। কিন্তু ওভারঅল বিএনপি যে চমকগুলো দেখাচ্ছে, অলরেডি তার ফ্যামিলি কার্ড বা অন্যান্য ইস্যুগুলো টাইম নেই শেষ মুহূর্তে, কিন্তু সে তার একটা সুস্থতার রাজনীতি প্রকাশ করতে চায়, এটা জনগণকে জনাব তারেক রহমান, মুক্তিযুদ্ধের বাংলাদেশে জামাত এবং রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি, এটি মুক্তিযুদ্ধের জন্য কতটুকু, মুক্তিযোদ্ধাদের জন্য কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য কতটুকু লজ্জার কিংবা কতটুকু কষ্টের, এই কথা দিয়ে শেষ করতে চাই। আমাদের সাথে জীবিত মুক্তিযোদ্ধা দাদুরা যারা বেঁচে আছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, তারা এই আক্ষেপের কষ্টের কথা বলেন যে আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যারা দেশের মানুষকে এই ব্যাপক হত্যাকাণ্ড চালালো, গণহত্যা করলো, আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে নিয়ে যায় ধর্ষণ করলো এবং বিদেশি শকুনদের হাতে মা বোনদেরকে তুলে দিল, তারা বাংলাদেশে এসে নির্বাচন করলো এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সে নির্বাচনে বিজয়ী হতে চায় এবং তারা বিরোধী দল হিসেবে স্টে করছে এবং তারা রাজ করছে, বলা যায় রাজ করছে, এরকমই একটা অবস্থা ছিল। এবং ভোটের আগের দিনেও এমন একটা অবস্থা, এবং ভোটের আগের দিনেও এমন একটা অবস্থা ছিল যে জামাত বিরোধী যারা আছে তারা এই দেশে বাঁচবে কিনা এরকম একটা আতঙ্কের জায়গা তৈরি করছিল। এবং জামাত যে জায়গাগুলোতে বিজয়ী হয়েছে সেখানেও এমন সন্ত্রাস কায়েম করেছে, এমন আতঙ্ক তৈরি করেছে যা হিসাবে, এই যে হান্নান মাসুদ আছে না, হান্নান মাসুদ চাঁদাবাজের বিরুদ্ধে সারাক্ষণ বক্তব্য দেয়, ওর চেয়ে বড় চাঁদাবাজ আছে কেউ? এই যে গতকাল এক প্রবাসী বক্তব্য দিচ্ছে, কানাডা থেকে সে আসছে, তার হাতে হান্নান মাসুদের যে এখানে বন্দর আছে, নদী বন্দর, সেখানে তাকে চাঁদা দিয়ে পার হতে হচ্ছে। তো এগুলো ফাউল লোকগুলো দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাদের অবস্থান, তাদেরকে ডক্টর ইউনূস একটা সুদিন এনে দিয়েছিল। গত 18 মাস 15 মাস তাদের একটা কর্তৃত্ব ছিল। আমাদের আলোচনাটি আসলে খুবই সুন্দর ছিল এবং একেবারে জমেও ছিল, কিন্তু সময়ের কারণে উচ্চারণ করতে চাই আমি, সকল যেরকম বিচার হতে হবে ডক্টর ইউনূসের, তার সেই সরকারে বসে যে কাজগুলো করেছে এবং তার ব্যক্তি, তার প্রতিষ্ঠান যে সুবিধা নিয়েছে, তারও তদন্ত করে বিচার করতে হবে।